দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সার্জিস হাসনাতের উপর কি ভয়াবহভাবে আক্রমণ করা হয়েছে। রাজধানীর মিরপুরে এনসিপির 6 নেতাকর্মীর উপর হামলা ও কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। মিরপুর 2 এর পানির ট্যাঙ্কি এলাকায় এই ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ক্ষুব্ধ হয়ে তার সহযোগীরা পুলিশ ও এনসিপি নেতাদের উপর হামলা চালায়। আবারও এনসিপি নেতাদের উপর আওয়ামী লীগের ভয়ানক হামলা। এনসিপি ও পুলিশ কর্মকর্তাদের কুকুরের মতো পেটালো আওয়ামী লীগ। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না আওয়ামী লীগ ছাত্রলীগের তাণ্ডব। স্বাভাবিকভাবে তাদের জন্য শেখ হাসিনা একটা আতঙ্কের নাম। ইভেন স্বপনে, শয়নে, জাগরণে কোথাও না কোথাও আওয়ামী লীগ, শেখ হাসিনা, যুবলীগ, ছাত্রলীগের শব্দগুলো তাদের জন্য একটা টেনশনের কারণ হয়ে থাকে। ইভেন কেন বারবার নিজেকে খুব স্বরূপে জাহির করেন যে উনি অনেক বড় কিছু, আবার সামান্য একটা ককটেলের বিস্ফোরণ বা কোনো কিছু হলে উনি ভয়ে লুটান। আসলে উনি কোনটি? উনার আসলে বাহ্যিক চরিত্র এবং অভ্যন্তরীণ যে ব্যক্তিগত চরিত্র, এটি আসলে কোনটি? চট্টগ্রামের ভিসা অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ভারত। কিন্তু এরপরে এই ধরনের সিদ্ধান্ত একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে বাংলাদেশের সেনাপ্রধানের উপর অন্তত ভরসা আর ভারতের পক্ষ থেকে করা হচ্ছে না। ভারত একটা জিনিস বারবার বলে আসছে, একটা সত্য বারবার ডক্টর ইউনূসকে দিচ্ছে যে আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে। আবারও একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না। প্রিয় দর্শক, বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপট তারই আলোকে আবারও একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে আসি আজকের সে কাঙ্ক্ষিত ভিডিও। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, এই ভিডিও দেখে আসি, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। মিরপুরে এনসিপির 6 নেতাকর্মীর উপর হামলা ও কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। মিরপুর 2 এর পানির ট্যাঙ্কি এলাকায় এই ঘটনা ঘটে। এনসিপি নেতাদের অভিযোগ, শনিবার সন্ধ্যায় হোসনে আরা সাদিক নামে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ক্ষুব্ধ হয়ে তার সহযোগীরা পুলিশ ও এনসিপি নেতাদের উপর হামলা চালায়। পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। বিএনপি নেতা হারুন ও কামালের নেতৃত্বে এই হামলা বলে দাবি করেন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর 2 জন সদস্য মিরপুর মডেল থানার মোবারক সহ আমাদের কিছু নেতৃবৃন্দরা মূলত তাকে আটক করতে গেছিলেন। আটক করতে গেলে স্থানীয় যারা সন্ত্রাসীরা তারা মূলত এই হামলাটা করে। আমরা এখানে দাঁড়ানো, এর মধ্যে হঠাৎ করে প্রায় 20-25 জন লোক আসলো, এসে কথাবার্তা ছাড়াই আমাদের সবার গায়ে হাত দেওয়া শুরু। চট্টগ্রামের ভিসা অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ভারত। এর আগে খুলনা এবং রাজশাহী এই দুটো ভিসা অফিস কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার চট্টগ্রামের ভিসা অফিস বন্ধ করে ভারত স্পষ্ট বুঝিয়ে দিল কোন রকম নেগোসিয়েশন বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে ভারত করতে রাজি নয়। প্রসঙ্গত কালকেই বাংলাদেশের সেনাপ্রধান ভারতের সেনাপ্রধানকে ফোন করেছিলেন এবং তারপর তিনি আশ্বস্ত করেন যে ভারতের যে মিশন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলছে, অর্থাৎ যে ইনফ্রাস্ট্রাকচারগুলো ভারতের এই মুহূর্তে বাংলাদেশে আছে সেগুলো সুরক্ষার জন্য সেনাবাহিনী সদা তৎপরতার সঙ্গে সেগুলো রক্ষা করবে এবং শেষ মুহূর্ত অবধি ভারতের এই মিশনকে প্রোটেকশনের দায়িত্বে বাংলাদেশের সেনাপ্রধান। কিন্তু এরপরেই এই ধরনের সিদ্ধান্ত একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে বাংলাদেশের সেনাপ্রধানের উপর অন্তত ভরসা আর ভারতের পক্ষ থেকে করা হচ্ছে না। এটা কিছুটা নজিরবিহীন, কিছুটা চমকপ্রদ বিষয় যে একটা রাষ্ট্রের সেনাপ্রধান ভারতবর্ষের সেনাপ্রধানকে ফোন করার পরেও ভারত এই সেনাপ্রধানের উপর ভরসাটি রাখতে পারলো না। দেখুন, যদি জাস্টিফিকেশনের জায়গায় যান তাহলে আপনারাও খুব সহজে বুঝতে পারবেন কেন বাংলাদেশের সেনাপ্রধানের উপর আর ভরসা ভারত করলো না। কালকে একটি ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা খুব সহজেই বিষয়টা বুঝতে পারবেন যে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কতটা ভয়ঙ্কর জায়গায় গেছে। যতই সেনাপ্রধান মুখে আশ্বস্ত করুক ভারতকে যে ভারতের প্রত্যেকটি ইনফ্রাস্ট্রাকচারকে তিনি সুরক্ষিত রাখবেন, আসলে বাস্তবের মাটিতে বাংলাদেশের সেনাবাহিনী যে ভেজা বিড়াল হয়ে গেছে তা কিন্তু প্রতি মুহূর্তে বোঝা যাচ্ছে। কালকে বাংলাদেশের সংসদ যে ভবন, পার্লামেন্ট, সেখানে কাতারে কাতারে মানুষ ঢুকে গিয়ে ভাঙচুর করার চেষ্টা করে এবং কখন এই ঘটনাটি ঘটানো হয়? ওসমান হাদির শেষকৃত্য অনুষ্ঠানের পর। ভাবুন, একজন বিদ্রোহী নেতা, সোকল্ড বিদ্রোহী নেতা মারা গেছেন, আপনারা শেষকৃত্য অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন, আপনার দুঃখ পাওয়ার কথা, আপনার শোকে মূর্ছা যাওয়ার কথা। কিন্তু এই শোকার্ত পরিবেশের মধ্যেও বাংলাদেশের কিছু ইসলামিস্ট, জেহাদি এক্সট্রিমিস্ট, তারা সংসদ ভবনের পাঁচিল টপকে দেশের পার্লামেন্টকে ধ্বংস করার দিকে ছুটে যাচ্ছেন এবং সংখ্যাটা অগুন্তি। ফলে আপনি কোনো অবস্থাতেই এই এক্সট্রিমিস্ট জেহাদিদের থেকে দেশকে বাঁচাতে পারছেন না, অথচ ভারতকে ফোনে আশ্বস্ত করছেন যে ভারতের একাধিক ইনফ্রাস্ট্রাকচার প্রোটেক্ট থাকবে এবং বাংলাদেশের সেনাবাহিনী সেগুলো শেষ মুহূর্ত অবধি রক্ষা করবে। ভিডিওটি আগে দেখুন।
অর্থাৎ একটা জিনিস তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই সেনাপ্রধান দেশের কন্ট্রোল নিজের হাতে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আগের বছর যখন 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে চলে আসেন, তখন সেনাপ্রধান যেভাবে অ্যাগ্রেসিভলি বাংলাদেশের পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তিনি আসলে ম্রিয়মাণ। তিনি গোপালগঞ্জে সাধারণ আওয়ামী লীগ সমর্থকদের উপর নির্বিচারে গুলি চালানোর প্রধান অভিযুক্ত। তিনি অপারেশন ডেভিল হান্ট, এই ডেভিল হান্টের নাম করে আওয়ামী লীগের নেতা মন্ত্রী সমর্থকদের গ্রেফতার করার কাজে অত্যন্ত তৎপরতা দেখিয়েছেন। চট্টগ্রামে যেখানে হিন্দু ব্যবসায়ীরা ব্যবসা করেন, তাদের দোকান ঘর ভাঙচুর করাতে এই সেনাবাহিনী প্রধান অভিযুক্ত। চাকমা সম্প্রদায়ের মানুষের উপর নির্বিচারে অত্যাচারের জন্য এই সেনাবাহিনী অভিযুক্ত। পাশাপাশি দিনের পর দিন এই সেনাবাহিনীর নেতৃত্বেই বাংলাদেশে তুরস্ক, পাকিস্তানের আইএসআই এবং একাধিক জঙ্গি সংগঠনের নেতারা খুল্লা এসে মিটিং করে চলে গেছেন। সেই সেনাপ্রধান কার্যত আন্তর্জাতিক চাপের কাছে নথি স্বীকার করে কালকে ভারতের সেনাপ্রধানকে ফোন করে কিছু ফেক কমিটমেন্ট করেন, কিন্তু এরপরেও ভারত তার কোনো কথাতে বিশ্বাস করলো না। তা কিন্তু স্পষ্ট করে দেয় যে কোনো অবস্থাতেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রিভাইভ করার জায়গায় ভারত কিন্তু নেই। পাশাপাশি এই সেনাপ্রধান দেখুন, শুধুমাত্র ভারতকে কমিট করেছেন তাই নয়, প্রথম থেকেই বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে তিনি কিন্তু বড় বড় ফাঁকা আওয়াজ দিয়েছেন। কিন্তু কালকে বাংলাদেশের পক্ষ থেকে একটি খবর আমাদের সামনে এসছে, যে খবর বাংলাদেশের শুধুমাত্র সামাজিক মেরুদণ্ড যে ভেঙে দিচ্ছে তা নয়, অর্থনৈতিক মেরুদণ্ড কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংসের জায়গায় নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আফসোস হয় এইটা দেখে যে বাংলাদেশের কোনো মিডিয়া এগুলো নিয়ে আলোচনা করে না, কিন্তু তথ্য কি বলছে? তথ্য বলছে এই ওসমান হাদির ঘটনার পরবর্তী সময় বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি এতটাই হয়েছে যে 3টে বড় টেক্সটাইল হাব বাংলাদেশে ইনস্ট্যান্ট বন্ধ হয়ে গেছে। সেখানে বলা হচ্ছে গাজীপুর, সাভার এবং নারায়ণগঞ্জ, যে 3টে জায়গায় টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছিল, এবং এই 3টে জায়গা কিন্তু ঢাকা কেন্দ্রিক জায়গা, ঢাকা থেকে খুব বেশি দূরে এই 3টে জায়গা অবস্থিত নয়। সেই 3টে টেক্সটাইল হাব সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। কারণ হিসাবে বলা হয়েছে, মেন কারণ হলো ওয়ার্কার সেফটি কনসার্ন। ওয়ার্কার সেফটি আমরা দেখলাম বাংলাদেশের হিন্দু যুবক দীপু দাসকে কিভাবে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হলো। এই হিন্দু যুবকের বিপক্ষে প্রাথমিকভাবে মিথ্যা এক অভিযোগ করা হয়, তিনি নাকি ধর্মীয় অবমাননা করেছেন, কিন্তু পরবর্তীকালে জানা যাচ্ছে তার মৃত্যুটা একটি ষড়যন্ত্র। তিনি কারখানার শ্রমিকদের হয়ে কথা বলতেন, তিনি কারখানার একাধিক বিষয় নিয়ে সরব ছিলেন, তাই বৃহত্তর ষড়যন্ত্রে তাকে মেরে এইভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হয় এবং পুরো বিষয়টি অন্যদিকে ঘুরিয়ে দিয়ে ধর্মীয় অবমাননা তিনি করেছেন এই ধরনের কথাবার্তা তার সঙ্গে জুড়ে দেওয়া হয়। পাশাপাশি এই কারখানার মালিকরা বলেছেন যে ট্রান্সপোর্ট ডিসরাপশন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। অর্থাৎ নাইট শিফট যারা করেন তাদের যানবাহন পাওয়া যায় না, রাস্তায় গাড়ি ভয়ে অনেকে নামান না, কারণ ভাঙচুর হওয়া, ডাকাতি হওয়া, খুন এ এখন বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ঘটনা। পাশাপাশি এই মুহূর্তে ইনসিকিউরিটি এই দেশের সবচেয়ে বড় সমস্যা, ফলে এত জটিলতার মধ্যে টেক্সটাইল হাব চালানোর মতো জায়গায় আমরা নেই। বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের অত্যন্ত বড় একটি গ্রুপ, তারাও লজিস্টিক তাদের যে হাব ছিল সেখানকার প্রোডাকশন কিন্তু হল্ট করে দিয়েছে। পাশাপাশি এই প্রোডাকশন হল্ট করার পিছনে তারা বলেছেন যে এই মুহূর্তে সাপ্লাই চেন ভেঙে পড়েছে বাংলাদেশে। বলা হচ্ছে এখানে সাবোটেজের পরিমাণ বাড়ছে, অর্থাৎ আমার দেশের ভিতরেই এমন কিছু লোক জড়িয়ে আছে, কোম্পানির ভিতরেও এমন কিছু লোক জড়িয়ে আছে যারা নিজেদের পিছনে নিজেরাই ছুরিটি মারছে। প্রসঙ্গত ওসমান হাদির এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ যতই ভারতের দিকে আঙুল ওঠাক না কেন, পরবর্তীকালে জানা যায় ওসমান হাদিরই অত্যন্ত ক্লোজড একজন তাকে গুলি করে মারে, যদিও বাংলাদেশ সরকার, পুলিশ, গোয়েন্দা দপ্তর তাকে ধরতে পারেনি। ফলে এই সাবোটেজের পরিমাণ বাংলাদেশের এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বাড়ছে। এর জন্য বসুন্ধরার মতো গ্রুপও কিন্তু প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। পাশাপাশি তারা বলেছেন নাইট টাইম যে হয় সেখানকার সেই সময় অত্যন্ত ট্রান্সপোর্ট ডিসরাপশন হচ্ছে, ফলে আমরা আমাদের কাজটি ঠিকঠাকভাবে করতে পারছি না। ডক্টর ইউনূস সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ভারতকে চিঠির পর চিঠি দিয়েছে, কিন্তু ভারত কোনো ভালো উত্তর দেয়নি এবং শেখ হাসিনাকে কিভাবে ফিরিয়ে দিবে এবং কখন ফিরিয়ে দিবে এই ব্যাপারও কিছু বলেনি। কিন্তু গত 2-3 মাস আগে থেকে ভারত একটা জিনিস বারবার বলে আসছে, একটা সত্য বারবার ডক্টর ইউনূসকে দিচ্ছে, যে শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে দিব এক সত্ত্বে। সে সত্য কি? সে সত্য হচ্ছে শেখ হাসিনা সংবিধান অনুযায়ী এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, যদি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে শেখ হাসিনা যেতে পারে, ওই সত্ত্বেই শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের কাছে ফিরিয়ে দিব। এবং এই বিষয় নিয়ে ভারতের পার্লামেন্টও কিন্তু আলোচনা হয়েছে, নরেন্দ্র মোদীও এই ব্যাপার নিয়ে ক্লিয়ারলি কথা বলেছে। যখন বিরোধীরা শেখ হাসিনাকে কেন বাংলাদেশে ফেরত দিচ্ছে না এই ব্যাপারে প্রশ্ন তুলেছে, তখনও নরেন্দ্র মোদী ক্লিয়ারলি সংসদে বলেছে শেখ হাসিনাকে ফেরত দিলে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে বা শেখ হাসিনাকে তখন বাংলাদেশে পাঠাবে। এটাই বাস্তবতা, কারণ সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। সাবেক বলতে কোনো কথা নাই, উনি পদত্যাগ করেন নাই, ওনার উপর জঙ্গি হামলা হয়েছিল, ওনার জীবন রক্ষার্থে উনি সেফটির জন্য ভারতে এসেছে। আবার যখন সময় হবে তিনি বাংলাদেশে গিয়ে ওনার ক্ষমতা উনি বুঝে নেবেন। তাই আপনারা যারা এখনো এগুলা নিয়ে অনেক চিন্তা বাদ দেন। শেখ হাসিনা বাংলাদেশে ঢুকার সাথে সাথে এখন যে পরিস্থিতি দেখতেছেন, অনেক ভয় পাচ্ছেন, হতাশা হয়ে আছেন, সকল কিছু একদিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। আবার বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির জয় জয়কার হবে। ওরা
আহামরি তেমন কোনো লোক নেই। এরা কোনো কিছু করলেই ঢাকার মধ্যে সারা বাংলাদেশ থেকে সকল লোককে ঢাকার মধ্যে জড়ো করে, অনেক বেশি জনগণের সমাগম দেখিয়ে তারা বোঝাতে যায় আমাদের অনেক জনসমর্থন। এই যে হাদির একটি জানাজা হয়েছে, এখানের মধ্যে দেখেছেন এত জনগণ, সারা বাংলাদেশ থেকে তারা লোক এনে দেখাতে চেয়েছে হাদির জনপ্রিয়তা, হাদিকে কত মানুষ ভালোবাসে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, তাদের যতগুলো জনসমর্থন ততগুলোই ভোটার। সারা বাংলাদেশে ধরে নিলাম আমি 20 থেকে 30 লক্ষ ভোট আছে বা সমর্থন করে জামাত ইসলামকে, ওইখান থেকে সর্বনিম্ন 10 লাখ মানুষকে তারা সারা বাংলাদেশ থেকে নিয়ে এসেছে এই হাদির জানাজার মধ্যে, মানুষকে দেখানোর জন্য হাদি বিপ্লবী, হাদি বীর। আরে ভাই, বিএনপি যদি একটা সাধারণ কর্মীও মারা যায়, এরকম যদি বিএনপি প্ল্যানিং করে, আমি ওই কর্মীর জানাজার মধ্যে ঢাকার মধ্যে কম না হলে 50 লক্ষ বা 40 লক্ষ মানুষ সমাগম করবো। এক ওয়ার্ডারে সারা বাংলাদেশের সকল বিএনপি সাধারণ কর্মীরা আপনার ঢাকায় চলে আসবেন। আসবে না? আওয়ামী লীগের ক্ষেত্রে আসবে না? আসবে তো। শুধু একটা জিনিস মাথায় রাখেন, চট্টগ্রামের সাবেক মেয়র চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী মারা গিয়েছিল, সারা বাংলাদেশ থেকে চট্টগ্রামের মধ্যে কোনো লোক আসে না, শুধু চট্টগ্রামের মানুষই মহিউদ্দিন চৌধুরী জানাজা এসেছিল যে 10 থেকে 20 লক্ষ মানুষ হয়েছে। লাল দিঘির ময়দান ছাড়িয়ে গিয়ে আন্দরকিল্লা ছাড়িয়ে গিয়েছে। তো চিন্তা করেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কি পরিস্থিতি হয়েছিল চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর জানাজার মধ্যে। আর হাদির জানাজাতে সারা বাংলাদেশ থেকে জামাত ইসলামীর লোক, বিভিন্ন মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে আসা হয়েছে, ইসলামিক দলের বিএনপিরও কিছু লোক গিয়েছে, তারপরও মহিউদ্দিন চৌধুরীর জানাজা সমমানের হয়েছে। এর থেকে বড় জানাজা হয়নি। বুঝেন নাই ব্যাপারটা? এটাকে তো হাইলাইটস করার কিছুই নেই। বাংলাদেশে এর থেকে বড় বড় অনেক জানাজা হয়েছে, এগুলো ফাইল ফুটেজ মিডিয়ার মধ্যে এখনো আছে। তাই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার যে স্বপ্ন ছিল এই ডক্টর ইউনূসের, সেই স্বপ্নগুলো অনেক আগে ধূলিসাৎ হয়ে গিয়েছে। এই যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, তিনি সারেন্ডার করেছে। তিনি কিছুদিন আগে বলেছে, আপনারা সকলেই দেখেছেন, যে ইন্ডিয়া যদি শেখ হাসিনাকে আমাদের কাছে ফেরত না দেয় আমাদের আর কিছু করার নেই। আরে ভাই, ফেরত দিবে না কেন? ইন্ডিয়া ফেরত দিবে না বলেছে, 100 বার দিবে। ইন্ডিয়া প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবে। ডক্টর ইউনূস গং একমাত্র টিকে আছে মবের মাধ্যমে, ডক্টর ইউনূস একমাত্র টিকে আছে জঙ্গিবাদ প্রমোটের মাধ্যমে। যেদিন মব বন্ধ হয়ে যাবে, যেদিন জঙ্গিবাদ প্রমোট বন্ধ হয়ে যাবে, সেদিনই ডক্টর ইউনূস কুপোকাত। বিএনপি কিছু বলছে না, জাস্ট বিএনপি পাতানো নির্বাচনটা হওয়ার জন্য বসে আছে। বিএনপির কথা হচ্ছে যা হবার হোক, এখন কিছু বলবো না, তাল মিলে থাকবো, নির্বাচন হলো তো আমরা ক্ষমতায় আসবো, আমরা ক্ষমতায় বসি, তারপর আমরা আমাদের মতো সাজাবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কে ভিপি হবে, কে ডাকসুর ভিপি হবে, এগুলো আমরা নির্ধারণ করবো কে চাকসুর ভিপি হবে। আবার 1 বছর পর আবার আমরা ক্ষমতায় বসার পর আবার নির্বাচন দিয়ে সকল ভার্সিটি কলেজ আমরা দখল করে ফেলতে পারবো। আগে মেইন হচ্ছে আমরা ক্ষমতায় বসা। এখন কে বিসি নিয়োগ দিচ্ছে, জামাতের কোথায় বিসি নিয়োগ হচ্ছে, দেখ ওরা ক্ষমতায় আমরা আসার পর মেইন খেলাটা আমরা খেলবো। সে কারণে বিএনপি এখন এগুলো নিয়ে এত মাথা ঘামাচ্ছে না। কিন্তু বিএনপি একটা জিনিস ভুল করতেছে, জামাত টেকনিক খাটিয়ে যদি 80-90-100টা আসন পেয়ে যায়, তখন কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরও জামাতের সাথে ফাইট করা টাফ হয়ে যাবে। কারণ জামাত সাংগঠনিকভাবে বিএনপি থেকে খুবই শক্তিশালী। জামাত এবং বিএনপির সাথে এককভাবে ফাইট দিয়ে আওয়ামী লীগ টিকেছিল, কারণ আওয়ামী লীগ সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার কারণে। কিন্তু বিএনপি আওয়ামী লীগের মতো অত সাংগঠনিকভাবে শক্তিশালী না, জনপ্রিয়তা থাকলো। জামাতকে 10টা-20টা আসনের বেশি জিততে দেওয়া যাবে না বিএনপি। ওই জিনিসটা মাথায় রাখবে যদি পাতা নির্বাচন হয়েও যায়। এটাই হচ্ছে মেইন কথা। আর শেখ হাসিনা আসবে, সঠিক সময়ে আসবে। পাতা নির্বাচন হোক, বিএনপি কিছুদিন দেশটা চালাক, জনগণ বুঝুক, সঠিক সময়ে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং ভারতও শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে। আর যখন পাঠাবে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ফিরারই সম্ভাবনা বেশি, কারণ তিনি এখন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী। বিশ্বের সকল দেশ তখন সেটা মানতে বাধ্য, প্রমাণস্বরূপ। কারণ এই যে ডক্টর ইউনূস এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে, এটা কি বিশ্বের অন্যান্য দেশ স্বীকৃতি দিয়েছে? উনি তো গায়ে জুড়ে বসে আছে। কথা হচ্ছে বাংলাদেশের জোরজার মুল্লুক তার। ক্ষমতা বসে যেতে পারলে, শেখ হাসিনা এসে যদি ক্ষমতায় বসে যেতে পারে, সবাই স্বীকৃতি দিবে। কথা বুঝেন নাই? মেইন হচ্ছে ক্ষমতা। আপনার ক্ষমতা আছে, আপনি বসে গেছেন, তখন সবাই আপনাকে বাহাবা দিবে। দেখেন না, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, সকল মিডিয়ার লোক শেখ হাসিনাকে বাহাবা, কোনো কিছু হলে কারো কাছে বিচার না, ডাইরেক্ট শেখ হাসিনার কাছে বিচার দিত। শেখ হাসিনা বিচার করবে, শেখ হাসিনা আমার মা। মিডিয়ার সকল লোক শেখ হাসিনার দালালি করতো, সকলে শেখ হাসিনাকে নিয়ে পোস্ট দিত। এখন আবার তারা এই জামাতের দালালি করছে গা বাঁচানোর জন্য, হাদিকে নিয়ে পোস্ট দিচ্ছে, করুন কথাবার্তা বলছে। বুঝে নেয় ব্যাপারটা? এটাই হচ্ছে বাস্তবতা। আপনার ক্ষমতা আছে, আপনাকে তেল মারবে, আপনাকে নিয়ে পোস্ট দিবে, আপনাকে নিয়ে খুব ভালো কথা বলবে। আপনার যখন পতন হয়ে যাবে, আপনাকে গালাগালি করবে, আপনার 14 গোষ্ঠী দিয়ে বলবে। এখন ডক্টর ইউনূসকে নিয়ে যারা ভালো কথা বলছে, ডক্টর ইউনূসকে নিয়ে যারা দালালি করছে, ডক্টর ইউনূসকে দেখবেন নির্বাচনের পরে বা ডক্টর ইউনূসের যদি পতন হয়ে যায় নির্বাচনের আগেও, ডক্টর ইউনূসের সম্পর্কে তারা কি বলে, কি পোস্ট দেয়, কি গালাগালি করে। কথা বুঝেন নাই? এই প্রথম আলোর কিছুদিন আগে তাদের পুরো কার্যালয় জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। ডেস্টিনির এই ডেইলি স্টারের আপনার পুরা পত্রিকার যে কার্যালয় আছে পুরো জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। কিন্তু তারা কি করছে? সংবাদ মাধ্যমে এসে আবার ডক্টর ইউনূসের দালালি করছে, বলছে ডক্টর ইউনূসের নাকি মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আরে ভাই, ডক্টর ইউনূসের মদদেই তো এগুলো করা হচ্ছে, ওনার আবার মান সম্মান কি ক্ষুণ্ণ হচ্ছে? ওনার মান সম্মান থাকলে না ক্ষুণ্ণ হবে? এত তো দর্শক, এই ছিল এখনকার মতো নিউজ আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকে আলোচনার বিষয় অবশ্যই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছিলাম। অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন বর্তমানে বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপট, তারই আলোকে এবং কি অবস্থা, কি পরিস্থিতি সামনে হতে যাচ্ছে, এই বিষয় নিয়ে কিন্তু আপনারা অনেকেই অবগত আছেন। দর্শক, বর্তমানে যে বিষয়টি বাংলাদেশে কিন্তু এখন তোলপাড় সৃষ্টি হয়েছে, যে হাদির যে হত্যাকাণ্ডের যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু এখনো কিন্তু বিচারাধীন রয়েছে এবং
কেমন কি হয়েছে সেই বিষয়টি কিন্তু এখনো কিন্তু স্পষ্টভাবে বিষয়টি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসেনি। তবে দর্শক, এই বিষয়গুলো নিয়ে আপনি কিভাবে নিচ্ছেন এবং আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের